নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো আন্তর্জাতিক মানব সম্পদ ব্যবস্থাপনা, ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। বাংলায় আলোচনা করব। বিশ্বায়নের ফলে ছোট বা বড় বিভিন্ন স্থানীয় প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক ব্যবসায় পরিণত হয়েছে। ফলশ্রুতিতে প্রতিষ্ঠানগুলোতে যেমন কর্মী বাহিনীর বৈচিত্র্যতা বৃদ্ধি পেয়েছে, তেমনি সাংস্কৃতিক এবং সংবেদনশীলতা সৃষ্টি হয়েছে। বিশ্বায়ন ও ব্যবসায়িক ক্ষেত্রে আন্তর্জাতিক মাত্রা মানব সম্পদের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলে। এই সমস্ত কারণে আন্তর্জাতিক মানব সম্পদ ব্যবস্থাপনার বিকাশ ঘটেছে। আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক অর্থনীতিতে উৎপাদনের বিভিন্ন উপাদানগুলোর মধ্যে মানব সম্পদই একমাত্র উপাদান যার কোনো বিকল্প হয় না, এবং এটি টেকসই প্রতিযোগিতামূলক সুবিধার সাস্টেনেবল কম্পিটিটিভ অ্যাডভান্টেজ একমাত্র উৎস। তাই আন্তর্জাতিক ব্যবসায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোতে মানব সম্পদ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যেমন কর্মী সংগ্রহ, নির্বাচন, প্রশিক্ষণ, উন্নয়ন, পারিশ্রমিক নির্ধারণ ইত্যাদির ক্ষেত্রে বিশেষ গুরুত্ব প্রদান করতে হবে। তো একবিংশ শতাব্দীতে বিশ্বায়নের ফলে যে সমস্ত বিষয়গুলো আন্তর্জাতিক ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর সাফল্যের উপর প্রভাব বিস্তার করে, তার মধ্যে অন্যতম হলো কর্মী নিয়োগ, স্টাফিং। কেননা সঠিক সময়ে সঠিক দক্ষ কর্মীকে সঠিক স্থান প্রেরণের উপর একটি প্রতিষ্ঠানের কার্যকর কৌশলগত ফলাফল নির্ভর করে। এই ব্লগে আন্তর্জাতিক ব্যবস্থাপনার কর্মী নিয়োগের বিভিন্ন উৎস, পদ্ধতি এবং কর্মী নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলোর উপরে আমি আলোচনা করব আজ। প্রথমেই বলবো পিতৃদেশ এবং তত্ত্বাবধায়ক দেশ, প্যারেন্ট কান্ট্রি অথবা হোম কান্ট্রি অ্যান্ড হোস্ট কান্ট্রি। সাধারণত পিতৃদেশ বলতে এমন একটি দেশ বোঝায় যেখানে কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে এবং বেড়ে ওঠে, ক্রমবর্ধমান বাসস্থান যাই হোক না কেন। উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি যদি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন এবং বেড়ে উঠেছেন, তারপর বহু বছর পূর্বে ইংল্যান্ড চলে গেছেন এবং নাগরিকত্ব অর্জন করেছেন, এই পরিস্থিতিতে ব্যক্তিটির পিতৃদেশ হলো ইন্ডিয়া এবং তত্ত্বাবধায়ক দেশ হলো ইংল্যান্ড। অপরপক্ষে তত্ত্বাবধায়ক দেশ বলতে এমন দেশকে বোঝায় যা ব্যক্তিটির পিতৃদেশ নয় এবং যে দেশে ব্যক্তিটি বিভিন্ন কারণে তার পিতৃদেশ ত্যাগ করে বসবাস করছেন। ব্যবসার ক্ষেত্রে পিতৃদেশ বলতে সেই দেশকে বোঝায় যেখানে ব্যবসাটির সদর দপ্তর অবস্থিত, এবং তত্ত্বাবধায়ক দেশ বলতে সেই দেশকে বোঝায় যেখানে বিদেশি দেশগুলো বিনিয়োগ করে। উদাহরণস্বরূপ কোনো একটি ব্যবসার সদর দপ্তর যদি ভারতবর্ষে অবস্থিত এবং জাপান এবং অন্যান্য দেশ যেমন চীনে ব্যবসার প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে, সেক্ষেত্রে ইন্ডিয়া প্রতিষ্ঠানটির পিতৃদেশ এবং জাপান অথবা চীন অথবা অন্যান্য দেশ প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়ক দেশ হিসাবে বিবেচিত হবে। এরপরে আমরা আলোচনা আসব কর্মী পদ্ধতি, কর্মী নিয়োগ পদ্ধতি, অ্যাপ্রোচেস টু স্টাফিং। আন্তর্জাতিক কার্যক্রম পরিচালনার জন্য কর্মী নিয়োগের ক্ষেত্রে আন্তর্জাতিক মানব সম্পদ ব্যবস্থাপনাকে অবশ্যই সম্ভাব্য আবেদনকারীর বৈশ্বিক প্রতিযোগিতামূলক যোগ্যতা, গ্লোবাল কম্পিটিটিভনেস
বিবেচনা করতে হয়। আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগ বৈশ্বিক কার্যক্রম পরিচালনায় কর্মী নিয়োগের জন্যে কয়েকটি পদ্ধতির গ্রহণ করতে হবে, যেমন ইথোসেন্ট্রিক অ্যাপ্রোচ, পলিসেন্ট্রিক অ্যাপ্রোচ, রিজিওসেন্ট্রিক অ্যাপ্রোচ, জিওসেন্ট্রিক অ্যাপ্রোচ। তাহলে প্রথমে আমরা আলোচনা করব ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের প্রথম পয়েন্টে আলোচনা করব ইথোসেন্ট্রিক অ্যাপ্রোচ। এই পদ্ধতির অধীনে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর সদর দপ্তর যাদের সহায়ক সংস্থাগুলোর লক্ষ্য কৌশলগত এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রণয়ন করে এবং সহায়ক প্রতিষ্ঠানগুলো সেগুলো ব্যবস্থাপনার পাশাপাশি সদর দপ্তরের কার্যনির্বাহী পরিচালকদের কাছে কার্য বিবরণী প্রদান করে। সহায়ক সংস্থাগুলোর জন্য মানব সম্পদ গ্রহণের বা সংগ্রহণের ক্ষেত্রে নিজ দেশ অথবা যে দেশে সদর দপ্তর অবস্থিত সে দেশের কর্মীদের প্রদান বা প্রাধান্য দিতে থাকে এবং বৈদেশিক বাজার পরিচালনার ক্ষেত্রে দেশীয় কৌশল অনুসরণ করে থাকে। সহায়ক সংস্থাগুলোর শীর্ষস্থানগুলো সাধারণত বহুজাতিক কোম্পানিটির নিজ পিতৃদেশ, যেমন পেরেন্ট কান্ট্রি বলেছি, আগে উল্লেখ করলাম, নাগরিক দেশের দ্বারা পূরণ করা হয়। এর পেছনে প্রধান যুক্তি হলো পিতৃদেশের কর্মীরা সদর দপ্তরের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি এর স্বার্থকে অক্ষুণ্ণ রাখবে। প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, ফিলিপস, স্যামসাং, টয়োটা ইত্যাদি প্রতিষ্ঠানগুলো কর্মী নিয়োগের ক্ষেত্রে এই পদ্ধতি অনুসরণ করে থাকে। কখন বহুজাতিক প্রতিষ্ঠানে ইথোসেন্ট্রিক পদ্ধতি অনুসরণ করা হয়? প্রথমে হচ্ছে সহায়ক সংস্থা প্রতিষ্ঠার প্রাথমিক পর্যায়ে, তারপরে নেক্সট পয়েন্টে বলবো তত্ত্বাবধায়ক দেশে পরিচালক এবং প্রযুক্তিগত দক্ষতার অপ্রতুলতা। নেক্সট পয়েন্ট হচ্ছে সদর দপ্তরের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এবং সমন্বয় বজায় রাখার প্রয়োজন যদি হয়। নেক্সট পয়েন্ট সদর দপ্তর এবং সহায়ক সংস্থাগুলির মধ্যে অভিন্ন সংস্কৃতি বজায় রাখতে হবে। নেক্সট ওয়ান, ব্যবসার মূল দক্ষতা সদর দপ্তরে অবস্থিত যদি হয়। আর লাস্ট নট দ্য লিস্ট, তত্ত্বাবধায়ক দেশের নাগরিকদের তুলনায় পিতৃদেশের নাগরিক নিয়োগ কম ব্যয়বহুল যদি হয়। এবারে আলোচনা করব পলিসেন্ট্রিক অ্যাপ্রোচ বা পলিসেন্ট্রিক পদ্ধতি। এই পদ্ধতির অধীনে বহুজাতিক সংস্থাগুলো প্রতিটি সহায়ক সংস্থাগুলোকে একটি স্বাধীন সংস্থা হিসাবে বিবেচনা করে, প্রায় সমস্ত কাজকে বিকেন্দ্রীকরণ করে এবং তত্ত্বাবধায়ক দেশের প্রতিনিধিদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বন্টন করে দেয়। ঊর্ধ্বতন ব্যবস্থাপক সহ কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে তা তত্ত্বাবধায়ক দেশের নাগরিকদের বা স্থানীয় লোকদের মধ্যে সীমাবদ্ধ রাখে। কার্যনির্বাহীগণ সহায়ক সংস্থাগুলোর উদ্দেশ্য ও দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে কৌশল প্রণয়ন করে এবং তত্ত্বাবধায়ক দেশের পরিবেশের উপর ভিত্তি করে পণ্যের নকশা প্রণয়ন করে থাকে। কোকা-কোলা এর একটি প্রকৃষ্ট উদাহরণ। কখন বহুজাতিক প্রতিষ্ঠান পলিসেন্ট্রিক পদ্ধতি গ্রহণ করে? যখন প্রথম পয়েন্ট হলো সহায়ক সংস্থার ক্রমবর্ধমান পর্যায়ে। নেক্সট পয়েন্ট
তত্ত্বাবধায়ক দেশের নাগরিকগণ তুলনামূলক বেশি যোগ্য যদি হয়। নেক্সট পয়েন্ট, তত্ত্বাবধায়ক দেশে গ্রাহকদের সেবা প্রদান এবং ব্যবসায়ের ধরন স্বতন্ত্র যদি হয়। নেক্সট পয়েন্ট, অভিবাসী কর্মচারী নিয়োগ ব্যয়বহুল যদি হয়। নেক্সট, কর্মী নিয়োগের ক্ষেত্রে তত্ত্বাবধায়ক দেশের সরকার কোনো শর্ত আরোপ যদি করে। আর লাস্ট ওয়ান, যখন সদর দপ্তরে নাগরিকদের মধ্যে প্রয়োজনীয় দক্ষতার অপ্রতুলতা থাকে। এবারে আসবো রেজিওসেন্ট্রিক অ্যাপ্রোচ বা রেজিওসেন্ট্রিক পদ্ধতি। এই পদ্ধতিতে বিভিন্ন অঞ্চলকে ভিন্ন ভিন্ন বাজার হিসাবে গণ্য বিবেচনা করা হয় এবং জাতীয় সীমারেখা উপেক্ষা করে সাধারণ বিপণনের বৈশিষ্ট্যযুক্ত একটি নির্দিষ্ট অঞ্চলকে একটি একক বাজার হিসাবে বিবেচনা করা হয়। এই পদ্ধতির অধীনে কর্মীরা যদিও তাদের দেশের বাইরে নিয়োগ হতে পারে, তবে তা কেবল একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে। আঞ্চলিক পরিচালকদের সদর দপ্তরে পদোন্নতি দেওয়া না হলেও তারা কিছুটা আঞ্চলিক স্বায়ত্তশাসন উপভোগ করতে পারে। উদাহরণস্বরূপ বাটা, যেটা ভারতে, লিমিটেড দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চল থেকে এবং এলজি এশীয় অঞ্চল থেকে তাদের কর্মচারী নিয়োগ করে। কখন বহুজাতিক প্রতিষ্ঠান রিজিওসেন্ট্রিক পদ্ধতি গ্রহণ করবে? ব্যবসায়ের জীবনচক্র লাইফ সাইকেল বৃদ্ধি থেকে পরিপক্কতা ম্যাচুরিটি পর্যায়ে প্রবেশ যখন করে। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে সহায়ক সংস্থা যখন প্রতিবেশী দেশগুলোতে তাদের কার্যক্রম প্রসারিত করে। এবারে আলোচনা করব জিওসেন্ট্রিক পদ্ধতি, জিওসেন্ট্রিক অ্যাপ্রোচ। এই পদ্ধতিতে বহু জাতিক প্রতিষ্ঠান সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বৈষয়িক পদ্ধতি গ্রহণ করে থাকে। পুরো বিশ্বকে একটি একক বাজার হিসাবে বিবেচনা করে পণ্য উৎপাদন। প্রযুক্তি বিপণনের ক্ষেত্রে একই পদ্ধতি অনুসরণ করা হয়। কর্মী নিয়োগের ক্ষেত্রে জাতীয়তা নির্বিশেষে উপযুক্ত ব্যক্তিদের নিয়োগের কৌশল অনুসরণ বা অবলম্বন করা হয়। ইউরোপের অনেক বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই পদ্ধতি অনুসরণ করতে দেখা যায়। কখন বহুজাতিক প্রতিষ্ঠান জিওসেন্ট্রিক পদ্ধতি গ্রহণ করবে? যখন ব্যবসায় তার জীবনচক্রের পরিপক্ক ম্যাচুরিটি পর্যায়ে থাকবে এবং পিতৃদেশ হোম কান্ট্রি এবং তত্ত্বাবধায়ক দেশের নাগরিকদের মধ্যে প্রয়োজনীয় দক্ষতার অপ্রতুলতা যদি থাকে। আর থার্ড ওয়ান ইজ তীব্র প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশে কার্যকরভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য। এরপরে বলবো দ্য সোর্স অফ হিউম্যান রিসোর্সেস। মানব সম্পদের উৎসটা কি? আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো মূলত 4টি উৎস থেকে কর্মী সংগ্রহ করতে পারে। উৎসগুলো হচ্ছে পিতৃদেশের নাগরিক, প্যারেন্ট কান্ট্রি ন্যাশনালস; তত্ত্বাবধায়ক দেশের নাগরিক, হোস্ট কান্ট্রি ন্যাশনালস; তৃতীয় দেশের নাগরিক, থার্ড কান্ট্রি ন্যাশনালস; এবং ইনপ্যাট্রিয়েটস। এছাড়াও বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানগুলো তাদের আন্তর্জাতিক কার্যক্রম পরিচালনার জন্য অস্থায়ী ভিত্তিতেও কর্মচারী নিয়োগ করে থাকে। যেমন পিতৃদেশের নাগরিক, প্যারেন্ট কান্ট্রি ন্যাশনালস, PCN। পিতৃদেশের নাগরিক হলো এমন একটি কর্মী যারা বহু জাতিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর যে দেশে অবস্থিত সে দেশের নাগরিক। কখনো কখনো
তাদেরকে সদর দপ্তর নাগরিক হিসেবেও আখ্যায়িত করা হয়। এই ধরনের কর্মীদের অনেক সময় এক্সপ্যাট্রিয়েট বা প্রবাসী কর্মী বলা হয়, যারা তাদের নিজের দেশের বাইরে থেকে কাজ করে। কি কি সুবিধা আছে? হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস? সাংগঠনিক নিয়ন্ত্রণ এবং সমন্বয় বজায় রাখার সহজতর হয়। সম্ভাবনাময় ব্যবস্থাপকদের আন্তর্জাতিক অভিজ্ঞতা দেখা দেয়। সদর দপ্তর ও সহায়ক সংস্থাগুলোর মধ্যে অভিন্ন সংস্কৃতি বজায় রাখা সম্ভব। মালিকানাগত রক্ষা করা সম্ভব হয়। প্রোপ্রাইটারি টেকনোলজি, বিশেষ দক্ষতা ও অভিজ্ঞতার কারণে পিতৃদেশের নাগরিক কাজের জন্য নির্বাচিত সেবা কর্মী হতে পারে। আর হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস? অসুবিধাগুলো কি কি? তত্ত্বাবধায়ক দেশের কর্মীদের ব্যবস্থাপক পর্যায়ে উন্নীত হবার সম্ভাবনা কমে যায়। তত্ত্বাবধায়ক দেশে পিতৃদেশের নাগরিকদের অভিযোজন করতে অনেক সময়ের প্রয়োজন হতে পারে। পিতৃদেশের নাগরিক দ্বারা সদর দপ্তরের অনুপযুক্ত কৌশল চাপিয়ে দেওয়া হতে পারে। আর পিতৃদেশের ও তত্ত্বাবধায়ক দেশের নাগরিকদের পারিতোষের মধ্যে পার্থক্য তৈরি হতে পারে। তাহলে তত্ত্বাবধায়ক দেশের নাগরিকরা হল বহু জাতিক প্রতিষ্ঠান দ্বারা নিযুক্ত সেই সমস্ত স্থানীয় কর্মী যারা বিদেশি সহায়ক সংস্থাটি যে দেশে অবস্থিত সে দেশের নাগরিক। কি সুবিধা? তত্ত্বাবধায়ক দেশের নাগরিকদের বেতন ও অন্যান্য ভাতা পিতৃদেশের নাগরিকদের তুলনায় অনেক কম হতে পারে। তত্ত্বাবধায়ক দেশের নাগরিক সে দেশের সংস্কৃতি, ব্যবসায়িক পরিবেশ, আইন ইত্যাদি সম্পর্কে বেশি অবহিত থাকে। সহায়ক সংস্থার কর্মীদের মধ্যে কর্মসন্তুষ্টি বৃদ্ধি পায়। স্থানীয়ভাবে ব্যবসায় বেশি গ্রহণযোগ্যতা পায়। আর অসুবিধা? তত্ত্বাবধায়ক দেশের কর্মীদের ব্যবস্থাপক পর্যায়ে উন্নীত হবার সম্ভাবনা কমে যায়। তত্ত্বাবধায়ক দেশে পিতৃদেশের নাগরিকদের অভিযোজন করতে অনেক সময় প্রয়োজন হতে পারে। পিতৃদেশের নাগরিকদের দ্বারা সদর দপ্তরের অনুপযুক্ত কৌশল চাপিয়ে দেওয়া হতে পারে। পিতৃদেশের ও তত্ত্বাবধায়ক দেশের নাগরিকদের পারিতোষের মধ্যে পার্থক্য তৈরি হতে পারে। থার্ড কান্ট্রি ন্যাশনালস TNC, যে সমস্ত কর্মী তত্ত্বাবধায়ক দেশ এবং পিতৃদেশ ভিন্ন অন্য কোনো দেশের নাগরিক, তাকে তৃতীয় দেশের নাগরিক বলে। তাহলে এবারে বলবো যে সুতরাং বলা যায় বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর কর্মী নিয়োগের প্রধান উৎস হল পিতৃদেশের নাগরিক, তত্ত্বাবধায়ক দেশের নাগরিক, তৃতীয় দেশের নাগরিক এবং ইনপট্রেট। সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গির মাধ্যমেই সেরা কর্মী নিয়োগের সম্ভাবনা বৃদ্ধি পায়। তো এখানে ভিডিওটা শেষ করছি বন্ধুরা। এর নেক্সট ব্লগে আমি আলোচনা করব আন্তর্জাতিক নিয়োগের ক্ষেত্রে নির্বাচনের মানদণ্ড কি আছে, সিলেকশন ক্রাইটেরিয়া ফর ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্টস। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।